to pathology. Diabetic mellitus is a metabolic disorder, primarily affects the carbohydrate metabolism. It also affects protein and fat metabolism. আমরা কথা শোনা যায় তো? জি স্যার। আচ্ছা, সবাইকে ভিডিওতে আসছে, সবাই ভিডিও অফ কেন? নাফিজা, সবাইকে ভিডিও অফ। দেখো, ফাহাদ আহমেদ, চারশাওমি, তারপরে নাফিজা তাসমিম, তাকে তাহিয়া তাসনিম, সবাইকে ভিডিওতে আসতে হবে। ভিডিও বন্ধ রাখলে হবে না। ভিডিও রাখলে ক্লাস করার পরে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যেতে পারে, সে ভিডিও না থাকে, প্লিজ। আচ্ছা, তাহলে ডায়াবেটিস মেলিটাস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার, প্রাইমারিলি অ্যাফেক্টস দি কার্বোহাইড্রেট মেটাবলিজম। ইট অলসো অ্যাফেক্টস প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম। ফ্যাক্টরস অফ ডায়াবেটিস মেলিটাস ডেভেলপমেন্ট, ডিফেক্ট ইন, আমাদের আগে পড়েছি আমরা, defects in insulin secretion or insulin action or both. Defects are due to genetically susceptibility and are aggravated by environmental factors like obesity, physical inactivity. Other defects are glucagon, incretin, kidney and brain. এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আলাদা, এরপর ক্লাস শেষে এগুলো আমরা আলোচনা করবো আর কিভাবে এই জিনিসগুলো ডায়াবেটিস মানে কন্ট্রিবিউট করছে ডায়াবেটিস হাই ব্লাড সুগারে। এবার আসছি আমরা প্যাঙ্ক্রিয়াসের অ্যানাটমি এন্ড ফিজিওলজি জানার চেষ্টা করবো। যে প্যাঙ্ক্রিয়াস আমরা জানি এটা মেক্স অর্গান, এটা এক্সোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট আছে। এটা তো এক্সোক্রাইন পার্ট হচ্ছে 80% and endocrine part is only 2%. Rest is formed by ducts, blood vessel and connective tissue. Human pancreas contains 1 to 2 millions of islets of Langerhans. These are scattered throughout the pancreas, more plentiful in the tails. Each islet consists of at least 4 types of cells: alpha, beta, delta, তারপরে F cell, A cell, B cell, D cell and F cell. তো এগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, এখানে বিটা সেল contains around 60 to 75%, 60 to 75% of cell of the beta cell is account for 60 to 75% of cells of islets. মানে বিটা সেল হচ্ছে একটি মেন মেজর পার্ট হচ্ছে বিটা সেলের অংশ আর কি আইলেটসে, এটা হচ্ছে 60 to 75%. These are generally located in the center. They are surrounded by alpha cell which make up about 20% of islets. বিটা সেলকে সারাউন্ড করতেছে অ্যালফা সেল, যেটা অ্যালফা সেল যেটা গ্লুকাগন সেক্রেটিং সেল, এটা হচ্ছে 20% অফ আইলেটস। আর সেক্রেটেড প্রোডাক্টস এর কি কি আসতেছে? অ্যালফা সেল সেক্রেটস গ্লুকাগন, বিটা সেল হচ্ছে ইনসুলিন, ডেল্টা সেল সোমাটোস্ট্যাটিন এন্ড এফ সেল হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আমরা জানি প্যানক্রিয়াসের ইনসুলিনের কাজ হচ্ছে কি ব্লাড সুগার কমানো। ইনসুলিন একমাত্র হরমোন যেটা ব্লাড সুগার কমায়, বাকি সব হরমোন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ব্লাড সুগার বাড়ায়। যত প্যানক্রিয়াটিক মানে অ্যালফা সেল, দ্যাট ইজ গ্লুকাগন, থাইরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন, গ্রোথ হরমোন, দিস আর অল কাউন্টার রেগুলেটরি হরমোন। এটা ইনসুলিনকে কাউন্টার করে, ইনসুলিনকে কাউন্টার করে, অর্থাৎ ইনসুলিনের বিপক্ষে কাজ করে এই সেলগুলো ব্লাড সুগার তৈরি করার, মানে ব্লাড সুগার বাড়ানোর ক্ষেত্রে আর কি। তাহলে বলছে যে এই আর গ্লুকাগনের কি কাজ? গ্লুকাগন হচ্ছে এটা অ্যালফা সেল হচ্ছে গ্লুকাগন সেক্রেট করে, গ্লুকাগন ব্লাড সুগার বাড়ায়। অনেকগুলো মেকানিজম আছে, মেকানিজমগুলো আমরা বলবো পরে। এরপর আসছে যেটা ডি সেল সোমাটোস্ট্যাটিন, বলে সোমাটোস্ট্যাটিন রিলিজ ফ্রম hypothalamus, pancreas and pyloric antrum, and also delta cell of pancreas. It is called inhibitory hormone, inhibits release of growth hormone, thyroid stimulating hormone and GI hormones, and decrease gastric mortality. এইগুলো হচ্ছে মোটামুটি সোমাটোস্ট্যাটিনের কাজ। বলে ইনহিবিটরি হরমোন বলা হয়, এটা কয়েকটা হরমোনকে ইনহিবিট করে এবং গ্যাস্ট্রিক মর্টালিটি কমায়, আর জিআই হরমোনকে ইনহিবিট করে। এরপর আসছে এফ সেলটা তৈরি হয় কি? and protein meal increase polypeptide production.
মহাতোর সাথে ফেসবুক আছে and না, IV ওরা বল glucose increase একটু the ইয়াদে মেসেজ দিয়ে ক্লাস করতেছে, polypeptide কল and দিস না। secretin production. এই মোটামুটি এদের কাজ আর কি। বাকি দুটো হরমোন আছে, সোমাটোস্ট্যাটিন এবং পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন, এগুলোর কাজ মোটামুটি আমরা করলাম। এরপরে এবার আসছে আমার ইনসুলিনে। ইনসুলিন কয়েকটা ধাপে ইনসুলিন বেরিয়ে আসে। একটা হচ্ছে ইনসুলিন ইজ এ হরমোন সিনথেসাইজড ইন দ্য বিটা সেল। আমরা জানি যে বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়, সিক্রেশন মানে আগে প্রি ইনসুলিন, তারপর প্রো ইনসুলিন থেকে ইনসুলিন, মানে তিনটা ধাপে এটা ইনসুলিন, অ্যাক্টিভ ইনসুলিন বেরিয়ে আসে। তাহলে ফার্স্ট ফর্মড অ্যাজ pro insulin in rough endoplasmic reticulum, it is then clipped immediately into proinsulin and transported to Golgi apparatus, where packaging into secretory granules takes place. Then it is again clipped further into insulin and C-peptide ecomolecular amount, অর্থাৎ মাঝখানে ভেঙে যায়। এই যে প্রো ইনসুলিন যেটা, এটা অ্যাক্টিভ হইতে মাঝখানে ভেঙে অর্ধেক ইনসুলিন অর্ধেক সি-পেপটাইড। তো আমরা এই জন্য ইনসুলিন সি-পেপটাইডের ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা ইনসুলিন তৈরি হচ্ছে কি না, কেমন তৈরি হচ্ছে, এটা সি-পেপটাইড দেখে আমরা বুঝতে পারি, টেস্ট করে সি-পেপটাইড টেস্ট করে আমরা বুঝতে পারি। কারণ যতটুকু ইনসুলিন ততটুকুই সি-পেপটাইড, একই ভলিউম থাকবে আর কি, ঠিক মাঝখানে ভেঙে যায়। ইনসুলিন কম্পোজড অফ টু পেপটাইড চেইন, একটা অ্যালফা চেইন একটা বিটা চেইন। অ্যালফা চেনে থাকে কি 21টা অ্যামাইনো অ্যাসিড এন্ড বিটা সেল থাকে 30 অ্যামাইনো অ্যাসিড কানেক্টেড বাই টু ডাইসালফাইড বন্ড থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি দুটো ডাইসালফাইড বন্ড যেটা আটকানো আছে। অ্যালফা চেলে থেকে 21টা অ্যামাইনো অ্যাসিড আর বিটা সেলে আছে 30টা অ্যামাইনো অ্যাসিড, 30 অ্যামাইনো অ্যাসিড। এখন এই যে অ্যালফা চেনের যে স্ট্রাকচারটা, সরি ইনসুলিনের স্ট্রাকচার, এই যে আমরা ইনসুলিন যেটা দেখি যতগুলো ইনসুলিন আমরা পড়েছি, র্যাপিড অ্যাক্টিং হিউম্যান ইনসুলিন, তারপরে যেটা লং ইনসুলিন, আলট্রা লং যেগুলো আছে, হ্যাঁ, এই ইনসুলিন গুলো এই এই যে চেনের যে অ্যামাইনো অ্যাসিডের চেন, এগুলো বিভিন্নভাবে মডিফাই করে এটা কিন্তু ইনসুলিনের চরিত্র চেঞ্জ করে ফেলে। কারণ এই ইনসুলিন যে হিউম্যান যে ইনসুলিন যেটা রিলিজ হয় সেটা অনলি হাফ লাইফ 5 to 6 মিনিটস, অনলি 4 to 5 মিনিটস, কিন্তু এই হাফ লাইফ অনেক সময় 30 ঘন্টা হয়ে যাচ্ছে, 20 ঘন্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইগুলো এই অ্যামাইনো অ্যাসিড চেনের বিভিন্ন চেঞ্জ করে আর কি, স্ট্রাকচার চেঞ্জ করে তারাকে এইভাবে হাফ লাইফ বাড়ানো হয় এবং এটার মানে চরিত্রটাকে চেঞ্জ করা হয় আর কি। আচ্ছা, এবার থেকে কিভাবে বিটা সেল থেকে গ্লুকোজ ইনসুলিন রিলিজ করে সেটা ছিল একটু আমাদের মেকানিজমটা। ব্লাড গ্লুকোজ স্টিমুলেটস বিটা সেল টু সেক্রেট ইনসুলিন ইভেন ডিউরিং দ্য প্রসেস। আর কয়েকটা ধাপে আসে। একটা হচ্ছে ব্লাড গ্লুকোজ মলিকুলস এন্টার ইনটু দ্য বিটা সেল থ্রু গ্লুকোজ ট্রান্সপোর্টার গ্লুট2 হচ্ছে যে একটা রিসেপ্টর, যে রিসেপ্টর মাধ্যমে ইনসুলিনটা গ্লুকোজ ঢোকে বিটা সেলের মধ্যে। এবং এই যে গ্লুট অনেক আছে, গ্লুট 1 3 4 5 বিভিন্ন আছে, বিভিন্ন জায়গায় বডির বিভিন্ন অর্গান আছে, ব্রেন আছে, মাসল আছে, ব্লাড ভেসেল আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গ্লুট থাকে, সেখান থেকে গ্লুকোজ ঢোকে আর কি। তো এখানে যেহেতু আমরা বলছি যে বিটা সেল হচ্ছে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেল, এখানে ইনসুলিনের দরকার হয় না গ্লুকোজ ঢুকতে। আমরা কাল বলেছি, এটা আমরা আজকে ক্লাসে বলবো, এটা আমরা বলেছিলাম যে 5 রকমের সেল আছে বডিতে, যেগুলোতে যাকে বলা হয় ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেল। এখানে গ্লুকোজ ঢুকতে গেলে ইনসুলিনের প্রয়োজন হয় না। তার মধ্যে বিটা সেল একটা, এখানে বিটা সেল ইনসুলিন অ্যাসিস্ট্যান্ট ছাড়াই বিটা সেল গ্লুকোজ ঢুকতে পারে। যখন গ্লুকোজ ঢুকে যায়, গ্লুকোজ ঢুকে গেলে হোয়াট হ্যাপেন্স, এই গ্লুকোজের গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিস হবে মানে কি, এখানে এনার্জি প্রোডাকশন হয়। এনার্জি প্রোডাকশন হলে তখন এনার্জি মানে কি, হ্যাঁ, এটিপি বেড়ে যায়। এটিপি বেড়ে গেলে এডিপি রেশিও চেঞ্জ ইনক্রিজ করে, হ্যাঁ, বিকজ অফ প্রোডাকশন অফ এটিপি ফ্রম গ্লাইকোলাইসিস। তাহলে যখন এটিপি বেড়ে যায় তখন এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল গেট ব্লক হয়ে যায় এবং মেমব্রেন বিকামস ডিপোলারাইজ। এই ধাপগুলো একটু মনে রাখতে পারি আমরা। তারপর মেমব্রেন ডিপোলারাইজ হলে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। তারপর এন্ট্রি অফ ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম ঢুকে যায় ভিতরে বিটা সেলের মধ্যে। ঠিক
মানে একই অ্যামাউন্ট হচ্ছে এখন ক্যালসিয়াম ঢুকে যায়, সাথে সাথে ইনসুলিন বেরিয়ে আসে বাই এক্সোসাইটোসিস। আমরা এই একটু ছবিতে দেখতে পাচ্ছি, এটা এইভাবে ইনসুলিন বেরিয়ে আসে। এই ধাপ একটা হচ্ছে যে প্রথমে গ্লুকোজটা ঢুকে সেলের বিটা সেলের মধ্যে, কারণ এখানে যেহেতু ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেল, এখানে ইনসুলিন অ্যাসিস্ট্যান্ট ছাড়াই গ্লুকোজ ঢুকতে পারে। যখন গ্লুকোজ ঢুকে যায় ওখানে গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিস হয়ে এটিপি লেভেল, এটিপি প্রোডাকশন হয়, এটিপি লেভেল বেড়ে যায়। তখন এটিপি এডিপি রেশিও যখন বেড়ে যায় তখন কি হয়, তখন হয় কি এটি সেন্সিটিভ প্রোটেকশন চ্যানেল ব্লক হয়ে যায়। যখন ব্লক হয়, ব্লকের মেমব্রেন বিকামস ডিপোলারাইজড। তারপরে ভোল্টেজ গেটের ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, তখন ক্যালসিয়াম ঢুকে যায় বিটা সেলের মধ্যে এবং সেখান থেকে ইনসুলিন বেরিয়ে আসে বাই এক্সোসাইটোসিস। এই মোটামুটি মেকানিজম। এবার আসছে ইনসুলিনের অ্যাকশন। ইনসুলিন মেইনলি কাজ করে লিভারের উপরে, টিস্যু ফ্যাটের উপরে এবং স্কেলেটাল মাসলের উপরে। স্কেলেটাল মাসলের উপরে মেইনলি কাজ করে। এটা থেকে একটা লিভারের উপর যে কাজ করে সেটা হচ্ছে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস। লিভারে শুধু সিনথেসিস মানে জমা করে। ইনসুলিনের কাজ হচ্ছে কি, ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ কমানো কয়েকটা মেকানিজম। একটা হচ্ছে এটা মানে মাসলের মধ্যে ঢুকাইয়া খরচ করে ফেলে বাই গ্লাইকোলাইসিস। আরেকটা হচ্ছে অতিরিক্ততা, এটা লিভারে তারপরে ফ্যাট সেলে মাসলের মধ্যে মানে জমা করে রাখে। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। এই কয়েকটা মেকানিজমে কাজ করে। যেমন লিভারের মধ্যে কি কাজ করছে, যে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, ইনক্রিজ লিপিড সিনথেসিস, ডিক্রিজ গ্লুকোজ আউটপুট। গ্লুকোজ আউটপুট কমায় দেয় ডিউ টু ডিক্রিজ নিওগ্লুকোজেনেসিস, আর ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস এন্ড ইনক্রিজ গ্লাইকোলাইসিস। এই যে লিভারের মধ্যে এতগুলো কাজ করে, মানে জমা রাখে এবং খরচ করে ব্লাড থেকে কমায় দিতে হবে। এটা হচ্ছে ইনসুলিনের কাজ। ব্লাড সুগার লেভেল যাতে বেশি না হইতে পারে, এটা খরচ করে কমাই দিতে পারে এবং জমা করে কমাই দিতে পারে, ব্লাড থেকে সরাই দেয়। তাহলে এখানে যে কাজ করছে সেটা হচ্ছে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, ইনক্রিজ লিপিড সিনথেসিস, ডিক্রিজ গ্লুকোজ আউটপুট ডিউ টু ডিক্রিজ নিওগ্লুকোজেনেসিস, ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস এন্ড ইনক্রিজ গ্লাইকোলাইসিস। এবার ফ্যাট সেল কি করতেছে, ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি, increase fatty acid synthesis, increase triglyceride deposit, activation of lipoprotein lipase, inhibition of hormone sensitive lipase. এরপরে আসতেছে skeletal muscle, increase glucose entry, increase glycogen synthesis, increase protein synthesis, decrease protein catabolism, decrease release of গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিড। এইগুলো আমাদের একটা মুখস্থ করতে হবে। এই ফ্যাট সেল, এটা কি আমাদের মুখস্থ আছে আমাদের? কেউ বলতে পারবে? জি স্যার। কে বলতে পারবে? স্যার টিস্যুতে মানে লিভার যেটা আছে স্যার, লিভারের ভিতরে হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস করায়, আর হচ্ছে প্রোটিন সিনথেসিস করায়, আর লিপিড সিনথেসিস করায়। টিস্যু যেটা ফ্যাট আরো আছে। এটা এখানে হয় কি গ্লুকোজ আউটপুট কমায়, গ্লুকোজ আউটপুট কমাইতে হবে। গ্লুকোজ যদি বেরিয়ে আসে তাহলে তো ব্লাড সুগার বেড়ে যাবে। হ্যাঁ, গ্লুকোজ আউটপুট কমাতে নিওগ্লুকোজেনেসিস কমাই দিয়ে করে দিতে হবে। হ্যাঁ, আরটাতে গ্লাইকোলাইসিস বাড়াতে হবে। তারপরে আর ফ্যাটের ভিতরে স্যার গ্লুকোজ এন্ট্রিটাকে বাড়ায় দেয়। তারপর স্যার ট্রাইগ্লিসারাইড যেটা আছে এটাকে ডিপোজিশন বাড়ায় দেয়। এরপর স্যার ফ্যাটি অ্যাসিড যে সিনথেসিস আছে এটাকে মানে অ্যাক্টিভেট করে, মানে ইনক্রিজ করে আর কি। আর লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করে, আর ইনঅ্যাক্টিভেশন অফ দ্য হরমোন সেনসিটিভ লাইপেজ। এই মোটামুটি। হ্যাঁ, আর একটা হচ্ছে স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসলের ভিতরে স্যার গ্লুকোজ এন্ট্রি করায় আর মানে ওটা বাড়ায় দেয়। আর হচ্ছে স্যার যে গ্লাইকোজেন সিনথেসিস যেটা এখানেও ওই প্রোটিন সিনথেসিস, গ্লাইকোজেন সিনথেসিস এগুলো করে। আর প্রোটিন সি যে ক্যাটাবলিজম যেটা হয় আর কি, ওটা কমায় দিবে অনেকটা। ঠিক আছে, একটু সবাইকে এটা মুখস্থ করতে হবে। এটা হ্যাঁ, এই ইনসুলিন অ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মুখস্থ করতে হবে আর কি। এরপরে আসতে থেকে ইনসুলিন ডিপেন্ডেন্ট সব সেল। এবার দেখি আমরা এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট সেলের নাম বলেছিলাম সেদিন আমরা, এটা ইয়াসমিন আক্তার আনমিট করে বলতে হবে ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেল কোনগুলা। ইয়াসমিন নাহার, তুমি আনমিট করে বলো। হ্যাঁ, ইনসুলিন ডিপেন্ডেন্ট সেলগুলো হচ্ছে স্যার স্কেলিটাল মাসল, স্মুথ মাসল এবং কার্ডিয়াক মাসল, লিভার এবং স্যার ফ্যাট সেল। আমি ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেলের কথা বলছি। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, বাকি সবই ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেলগুলো কোনগুলো? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার ব্রেইন,
বিটা সেল অফ প্যানক্রিয়াস, আর তারপরে স্যার রেড ব্লাড সেল, তারপরে স্যার হচ্ছে গাট ইপিথেলিয়াম, যেটা গাট কয়টা হলো সবগুলো বলছো? আহ, নেফ্রন, এটা বিটা red বিটা সেল, cell, নেফ্রন। রেড গাট, পাঁচটা চারটা বলছি স্যার। আরেকটা আরেকটা বলছিলেন নেফ্রন। নেফ্রন। জি স্যার। নেফ্রন। তাহলে আমরা উপর থেকে আসি ব্রেন, তাই না? জি। ব্রেনের পরে আসছে Brain. ব্রেনের পরে হচ্ছে প্যানক্রিয়াস, আসছে বিটা সেল, গাট ইপিথেলিয়াম 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল, আর পাশে নেফ্রন। নেফ্রন রেনাল টিবুলার সেল যেটা। আচ্ছা, এবার হচ্ছে ইনসুলিন সেক্রেশন ইন হেলদি সাবজেক্ট। একটা আমরা একটু হ্যাঁ জানার চেষ্টা করি যে ব্লাড গ্লুকোজ ইজ দ্য প্রিন্সিপাল স্টিমুলেটর অফ বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস টু সেক্রেট ইনসুলিন। There is continuous low level secretion of insulin, approximately 1 unit per hour between meals and throughout the night. It is called basal insulin. So about 24 units of insulin is secreted basal. তার মানে কি, দিনের বেলায় যে আমার তিনটা যে মেজর মিল আছে, আমরা যদি একটু গ্রাফটা এভাবে চিন্তা করি তাহলে খুবই এই ছবিটা দেখা যায়? না স্যার, কিছু দেখা যায় না? না স্যার। এবার কিছুই না স্যার। তাই তাহলে দেখা যাওয়ার তো কথা। যাই হোক, আমরা তাহলে একটু বলি যে ইনসুলিন সেক্রেশন যেটা, আমরা সকালে যখন আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করার সাথে সাথে ইনসুলিন লেভেলটা বেড়ে যাবে, তখন ব্লাডে গ্লুকোজ যাবে, ইনসুলিন লেভেল বেড়ে যাবে। এটা একটা স্পাইক, এটাকে যদি একটা স্পাইক বলি। তারপরে যখন 2 ঘন্টা পরে ব্লাড সুগার নর্মালি চলে আসে, আবার বেজ লেভেলে চলে আসে ইনসুলিন লেভেলটা। তারপরে আবার দুপুরে যখন খাই তখন আরেকটা স্পাইক হয়, আবার ব্লাড সুগার উপর যখন বেড়ে যায় তখন ইনসুলিন লেভেলে বেড়ে যায়। আবার একইভাবে 2 ঘন্টা পর ব্লাড সুগার নর্মালে আসলে ইনসুলিন লেভেল আবার বেজাল লেভেলে চলে আসে। এগেইন আবার যখন আমরা ডিনার করছি, ডিনার করার পর আবার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে, একইভাবে 2 ঘন্টা পর আবার লেভেল আসছে এবং সকাল পর্যন্ত একই লেভেল থাকছে। তাহলে আমরা মোটামুটি যে আমরা তিনটা মেজর মিল আছে, ছোট মিল গুলাতে খুব বেশি এফেক্ট করে না, মেজর মিল গুলাতে ব্লাড সুগার যখন আবার ব্লাড বেড়ে যায় তখন যে স্পাইক গুলো আছে, এটা স্পাইককে একরকম বলা হচ্ছে। এটা একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্র্যান্ডিয়াল ইনসুলিন বা বোলাস ইনসুলিন বলে। এই যে স্পাইক গুলো ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, বোলাস ইনসুলিন। আর মাঝে মাঝে তার ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যখন ব্লাড সুগার লেভেল কমে যাচ্ছে তখন ইনসুলিন লেভেলটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে বেজাল ইনসুলিন, ইনক্লুডিং ফাস্টিং ব্লাড সুগার, মানে সরি ফাস্টিং লেভেল। সকালে যদি না খেয়ে থাকি এখানেও ফ্ল্যাট থাকছে ইনসুলিন লেভেলটা, এটা হচ্ছে বেজাল। আমরা খুব কম সময়ে বোলাস থাকছে, বাকি সব সময় বেজাল ইনসুলিন থাকতেছে আর কি। তো এই বেজাল ইনসুলিন পিরিয়ডটাতে প্রতি মিনিটে অলমোস্ট মোর অর লেস 1 ইউনিট করে ইনসুলিন তৈরি হয়, রিলিজ হয়। তাহলে এখানে 24 ঘন্টায় মোটামুটি 24 ইউনিট রিলিজ হয়। আর যখন আমরা খাবার খাই তখন ব্লাড সুগার অনেক বেড়ে যায়, তখন ইনসুলিন লেভেল অনেক বেড়ে যায়, ব্লাডের তৈরি অনেক বেশি হয়। তো এটাও এই যে স্পাইক রিলেটেড যেটা আমরা হচ্ছে যে বোলাস ইনসুলিন বা প্র্যান্ডিয়াল ইনসুলিন, এটাও মোটামুটি 24 ইউনিট, হ্যাঁ মানে মোর অর লেস 24 ইউনিট। তাহলে 24 ইউনিট হচ্ছে বোলাস ইনসুলিন, 24 ইউনিট হচ্ছে বেজাল ইনসুলিন। এই মিলে অলমোস্ট দিনে 48 ইউনিট ইনসুলিন নরমাল হেলদি পারসন অলমোস্ট মোর অর লেস 48 ইউনিট ইনসুলিন প্রতিদিন প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। তাহলে এখানে আমরা দেখি যে ব্লাড গ্লুকোজ ইজ দ্য প্রিন্সিপাল স্টিমুলেটর বিটা সেল to secrete insulin. There is a continuous low level secretion of insulin, approximately 1 unit per hour between meals and throughout the night. It is called basal insulin. তো basal insulin আমাদের কাছে ক্লিয়ার তো, কোন সময়টাকে basal insulin বলছি, basal পিরিয়ড বলছি আমরা, এটা তোমাদের কাছে ক্লিয়ার তাই তো? আচ্ছা, সো
24 units of insulin secreted as basal insulin. Ever at the following meals, there is a sharp rise which is called prandial or bolus insulin release. The rate and amount of secretion is influenced by amount and composition of meals. There is another 24-hour units of insulin secretion per day as meal related bolus. তাহলে এখন বলি যেটা বলছি আমরা যে ইনসুলিন দুই রকমের রিলিজ হয়, একটা হচ্ছে বেজাল এবং বোলাস। বেজালটা হচ্ছে ইন বিটুইন টু মিলস এন্ড ইন দ্য মর্নিং এন্ড অফ দ্য নাইট, এই সময় যে ইনসুলিন লেভেলটা খুবই কম থাকে, তাদের গ্রাফটা মোটামুটি ফ্ল্যাট, এটা হচ্ছে বেজাল ইনসুলিন। এবং এই বেজালের সময় অলমোস্ট 24 ইউনিট ইনসুলিন। আর মিল রিলেটেড যে তিনটা মেজর মিল আমরা খাচ্ছি, অর্থাৎ মাঝখানে যদি আমরা অনেক খেয়ে ফেলি তাহলেও আবার তখন ব্লাড সুগার অনেক বেড়ে যায়, তখন সাথে সাথে ইনসুলিন লেভেল অনেক বেড়ে যায়, ইনসুলিন প্রোডাকশন অনেক বেড়ে যায়, এটাকে বলে প্রান্ডিয়াল বা বোলাস। এখানেও অলমোস্ট 24 ইউনিট ইনসুলিন তৈরি হয়, সব মিলা 48 ইউনিট ইনসুলিন রিলিজ হয়। এখন আমরা যে ইনসুলিন কথা বলেছি, আমরা যে এই যে ন্যাচারাল ইনসুলিন প্রোডাকশন মানে যেভাবে প্রোডাকশন হয়, আমরা যে ইনসুলিন যেটা পড়েছি, আমরা ইনসুলিন কিন্তু এরকম বেজাল এবং বোলাস ইনসুলিন তৈরি করা হয়। এই জন্য আমরা ব্লাড সুগার কন্ট্রোল করতে হলে বেজাল এবং বোলাস সব রকম ইনসুলিন দরকার, দুটাই ইনসুলিন দরকার হবে। এমন আমরা এটা পড়েছি, যখন আমরা এটা নিয়ে আলোচনা করবো তখন আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আর কি। ইনসুলিন নিয়ে যখন পরে কথা বলবো আমরা, ঠিক আছে। এরপরে is bolus insulin release show the two phases. একটা হচ্ছে ফার্স্ট ফেজ or sharp or transient rise leading to lasting for less than 10 minutes. It is followed by second phase that is sustained and persist till the blood glucose goes back to normal, at least 2 ঘন্টা পর। কি তার মানে কি? তার মানে আমরা এই ছবিটা যদি দেখি, এখানে ছবি আছে একটা, এই যে ছবিটা দেখি, এই ছবিটা হচ্ছে যে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, একটা ছবি আছে না এখানে, যে একটা, হ্যাঁ এটা হচ্ছে যখন ব্লাড সুগার বেড়ে যায় তখন সাথে সাথে ইনসুলিন লেভেলে বেড়ে যায় এবং এটা 10 মিনিটের মধ্যে থাকে। এই যে স্পাইকটা 10টা পরে ব্লাড সুগার লেভেলটা কমে আসে। তো এই 10 মিনিটের থাকে, এটা হচ্ছে ফার্স্ট ফেজ, এটা খুব শার্প একটা স্পাইক থাকে। তারপরে একটা সাস্টেইন লেভেল আরো 2 ঘন্টা থাকে, যেটা বেজালের চেয়ে বেশি, তবে শার্প ওইটার মতো লেভেল নয়, শার্প মানে যেটা ফার্স্ট ফেজের মতো নয়। এটা 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা পরে হেলদি পার্সনের 2 ঘন্টা পরে অলমোস্ট ব্লাড সুগার নরমালে চলে আসে। এই জন্য ব্লাড সুগার মাপা হয় আফটার ফুড 2 ঘন্টা পরে ব্লাড সুগার মাপা হয়, এবং 2 ঘন্টা পরে যদি ব্লাড সুগার নরমাল না আসে তাহলে বুঝতে হবে এটা অ্যাবনরমাল, প্রবলেম আছে এখানে। হ্যাঁ, তো এই জন্য এই 2 ঘন্টা পরে ব্লাড সুগার অলমোস্ট নরমাল চলে আসে, তখন ইনসুলিন একবার বেজ লাইনে চলে আসে ইনসুলিন লেভেলটা। তাহলে এখানে হচ্ছে একটা হচ্ছে বেজাল এবং বোলাস। এই বোলাসটাকে 2 ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ট্যানজেন্ট অথবা শার্প এন্ড ট্যানজেন্ট। হ্যাঁ, যেটা বলে ফার্স্ট ফেজ, এটা 10 মিনিটের মধ্যে পারসিস্ট করে, লাস্ট করে। তারপরে একটা হচ্ছে যে সেকেন্ড ফেজ অথবা সাস্টেইন ফেজ, এটা হচ্ছে অলমোস্ট 2 ঘন্টা পারসিস্ট করে যতক্ষণ ব্লাড সুগার নরমালে আসে। এবার হচ্ছে in between meals and throughout the night when there is no glucose supply in the blood from the gut, our mechanism of is exerted to ensure glucose supply to the vital organs by 3 mechanism. তার মানে কি, যখন আমরা খাচ্ছি না তখন কি হয়, ব্লাড সুগার লেভেল কম থাকে, ইনসুলিন সাপ্লাই কম থাকে, এবং এই সময় ব্লাড সুগার কিভাবে মেইনটেইন হয়, একটা হচ্ছে কিভাবে হয়, একটা হচ্ছে ইনসুলিন সেক্রেশন গোজ ডাউন, ইনক্রিজ হেপাটিক গ্লুকোজ আউটপুট। অর্থাৎ শেষ রাতে বা অনেকক্ষণ যখন ফাস্টিং থাকি তখন কি হয়, তখন ব্লাড সুগার লেভেল মেইনটেইন হয়, একটা ইনসুলিন লেভেল কমে যায়, আর একটা গ্লুকোজ লিভার থেকে বেরিয়ে আসে গ্লুকোজ, হেপাটিক গ্লুকোজ আউটপুট ইনক্রিজড। আর আরটা হচ্ছে গ্লুকোজ আপটেক বাই ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেল, ভাইটাল অর্গান বলে, ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেগুলো বলে বেশি ভাইটাল অর্গান, এগুলো যদি বন্ধ থাকে কাজ তাহলে সমস্যা আর কি। তো এই জন্য এই সেলগুলোতেই হেপাটিক গ্লুকোজ আউটপুট বলতে কি স্যার বুঝাইলো যে গ্লাইকোজেনোলাইসিস? হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন ভেঙে যায়, ভেঙে যায় ওখান, এবং শুধু গ্লাইকোজেন এবং গ্লুকোজিনেসিস হয়, গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, গ্লুকোনিওজেন নন গ্লুকোজ সোর্স থেকে গ্লুকোজ তৈরি হয়, এখানে ফ্যাট হতে পারে, প্রোটিন হতে পারে, এখান থেকে তৈরি হয়। এবং আগে গ্লাইকোজেন ভাঙার পরে যদি আরো বেশি দরকার হয় তখন নন গ্লুকোজ সোর্স থেকে আসে, বলা হয় নিওগ্লুকোজেনেসিস।
এইভাবে একটা মানুষ যখন ফাস্টিং থাকে তখন ব্লাড সুগার লেভেলটা মেনটেন হয়। একটা মানুষ যদি 3 দিন না খেয়ে থাকে সে তো ব্লাড সুগার শূন্য হইতে পারবে না, হবে না। তখন এখানে বিভিন্নভাবে লিভার তৈরি করবে আর কি, ফ্যাট থেকে আসবে, আগে গ্লাইকোজেন ভেঙে আসবে, তারপর ফ্যাট থেকে আসতে পারে, প্রোটিন থেকে আসতে পারে। আর হচ্ছে গ্লুকোজ আপটেক বাই ইনসুলিন ইন্ডিপেন্ডেন্স, যেমন এই সময় ব্রেন সাপ্লাই বন্ধ রাখা যাবে না, যেমন ব্রেন, তারপরে গাট, প্যানক্রিয়াস, বিটা সেল, এগুলো সাপ্লাই ঠিক রাখতে হবে আর কি, গ্লুকোজ সাপ্লাই থাকে। আচ্ছা, এবারে মেজরিটি অফ গ্লুকোজ ডিসপোজাল অকার্স ইন ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট সেল, দ্যাট ইজ ব্রেনে 50% যায়, স্প্ল্যাঙ্কিং অর্গান যায় 25%, ইনসুলিন ডিপেন্ডেন্ট টিস্যু ডু অনলি 25%। এই পার্সেন্টেজ গুলো আমাদের মনে রাখতে হবে ফর এমসিকিউ। এই যে যখন আমরা ফাস্টিং থাকি তখন যে ব্লাড সুগারটা 50% গ্লুকোজ ব্রেনে নিয়ে নেয়, যেটা আমরা রাতে ঘুমিয়ে আসি, তখন রাতের বেলায় 50% গ্লুকোজ যায় ব্রেনে, স্প্ল্যাঙ্কিং অর্গান যায় 25%, আর ইনসুলিন ডিপেন্ডেন্ট সেল যেটা সেগুলো যায় অনলি 25%, প্রাইমারিলি ইন মাসল। এবার যখন আমরা ফুড ইনটেক করি তারপরে কি হচ্ছে following injection of meal, when there is excess glucose supply to blood from the gut, our body mechanism is adjusted to ensure euglycemia by the following processes, and effect কি করে, ইনসুলিন সেক্রেশন কি হয়, যখন ব্লাড সুগার বেড়ে যায় তখন ইনসুলিন সেক্রেশন বেড়ে যায়, ইনসুলিন সেক্রেশন ইনক্রিজেস, সাপ্রেশন অফ হেপাটিক, আর জাস্ট উল্টা মেকানিজম, যেটা হয়েছিল সেটা উল্টো মেকানিজম। ওখানে ইনসুলিন সেক্রেশন কমে গেছিল, এখানে বেড়ে যাচ্ছে, হেপাটিক আউটপুট বেড়ে গেছে, এখানে আউটপুট কি হয়, সাপ্রেস হচ্ছে। আর হচ্ছে ওখানে ইন্ডিপেন্ডেন্ট গেছিল সাপ্লাইটা, এখানে যাবে ইনসুলিন ডিপেন্ডেন্ট সেলে, মেইনলি ইনসুলিন ডিপেন্ডেন্ট সেলে এই খাবারগুলো যেগুলো যাবে আর কি, গ্লুকোজ যাবে। এখন বলছি প্যাথোজেনেসিস অফ ডায়াবেটিস মেলাইটাস ডিফারেন্ট। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা তো একটু আগে বললাম স্যার, মানে আমাদের বেসাল ইনসুলিন স্যার 24 ইউনিট এন্ড বুলাস স্যার 24 ইউনিট করে তৈরি হচ্ছে স্যার। স্যার এখন যে বলতে স্যার ইনসুলিন সিক্রেশন গোজ অন হোয়াইল ফাস্টিং এন্ড ইনসুলিন সিক্রেশন হোয়াইল ইনক্রিজিং হোয়াইল ফুড ইনটেক, স্যার এটা কি ওই 24 ইউনিটস থেকে কম বেশি হচ্ছে নাকি ওইটা? না, আমি ওটাই তো আমার বলছি। এখানে আমরা কি বললাম যে যখন আমরা ফাস্টিং থাকছি ইন বিটুইন মিল এবং শেষ রাতে, তখন ব্লাড ইনসুলিন লেভেল কমে যায় বলেছি না আমরা, তখন only 1 ইউনিট তৈরি হচ্ছে, only 1 ইউনিট পার মিনিট তৈরি হচ্ছে, ওটাই তো বলছি আমরা, ওটাই বলছি। তো ওই সময় কমে যাবে, বন্ধ হয়ে যায় না তো, ইনসুলিন সেক্রেশন বন্ধ হতে পারে না, চলতে থাকবে, তখন সেক্রেশন অনেক কমে যায়, কারণ তখন ব্লাড গ্লুকোজ যত কম থাকে ব্লাডে তখন ইনসুলিন সেক্রেশন কমে যায়, যেটা বেজাল ইনসুলিন। আর খাওয়ার পরে ব্লাড সুগার কি হয়, খাওয়ার পরে ব্লাড সুগার যখন বেড়ে যায় ইনসুলিন লেভেল অনেক বেড়ে যায়, এটাই তো আমরা বলছি এখন, এটাই বলছি, অন্য কিছু বলছি না। তো থ্যাংক ইউ স্যার। তোমার কাছে ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হলো না? বুঝে থ্যাংক ইউ বললে হবে না, তুই কি বুঝতে পারছিস কিনা জিনিসটা? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখন ওই জিনিসটাই আমরা বলছি, আলাদা কিছু বলছি না। এটা কি মেকানিজম হচ্ছে তাই বলছি আমরা। ওখানে বললাম যে ইন বিটুইন মিল এবং ফাস্টিং অবস্থায় ব্লাড সুগার কম থাকে, ইনসুলিন লেভেলও কম থাকে। হ্যাঁ, আর যখন খাওয়ার পরে ব্লাড সুগার বেড়ে যায়, ইনসুলিন লেভেলও বেড়ে যায় ব্লাডের, ঠিক আছে? এখন এটা খাওয়ার পরে কি ঘটছে সেটা আমরা বলছি এখানে আর কি। আর খাওয়ার আগে যেটা বলো স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি স্যার বলেছেন স্যার 3 বেলা স্যার যদি হেভি মিল খাওয়া হয় তাহলে 3 বেলায় স্যার হলো 24 ইউনিটস ইনসুলিন সিক্রেশন হচ্ছে, বাট ইন কেস অফ না, এটা মিল রিলেটেড আর 24 আওয়ার্স সারাদিন যে আমরা খাচ্ছি এটা এই যে স্যার যখন ফাস্টিং থাকতেছি 1 ইউনিট পার আওয়ার সিক্রেশন হচ্ছে স্যার। যখন আমরা খাই 3 বেলা, সকালে, দুপুরে বা রাতে ডিনার যখন খাই, তখন আমাদের আসতেছে আবার 24 ইউনিটস স্যার। রমজান মাসে কেউ আছে ইফতার খাইলো এরপরে সেহরি খায়, সেই ক্ষেত্রে স্যার কি এই 24 ইউনিট যে সিক্রেশন হচ্ছে ডায়েটের সময় এই দুই টাইমে সিক্রেশন হয়? না, এখন আমি বলি আপনাকে, এটা সেক্রেশন যখন প্রয়োজন হবে তখন আসবে। আমি সারাদিন কিছুই না খাই সবই ভেজাল থাকবে, আমি যদি সারাদিন কিছুই খেলাম না তা সারাদিনে ভেজালই থাকবে, কোনো বোলাস তুই হবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা যতবার আমি বলেছি মোরাললেস কথা ইউজ করেছি আমি, এমন নয় যে 24 হতেই হবে খাবার, মানে যতই খাই না কেন 24 হবে এমন নয়। আমরা তো অনেক বেশি খাই, বলেছে কি এই যে এটা এই যে ডিপেন্ড করবে, এই যে ইনসুলিন মানে ব্লাড গ্লুকোজ মানে ইনসুলিন লেভেল কত বাড়বে এটা, এবং এই স্পাইকটা কত শার্প হবে ডিপেন্ড করবে আমরা কত কি রকমের খাবার খাচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি। মনে করো আমি মিষ্টি কুমড়া খেলাম,
জি স্যার মিষ্টি কুমড়ার মধ্যে গ্লুকোজ আছে, পেয়ারার মধ্যে গ্লুকোজ আছে, এবং বেগুনের মধ্যে একটু গ্লুকোজ থাকে, কিন্তু এই গ্লুকোজের পরিমাণ কি খুবই কম, খুবই কম, এবং এটা আস্তে আস্তে আসে। তখন কি এই স্পাইকটি খুব শার্প হবে? শার্প হবে না, একটু ফ্ল্যাট টাইপের হবে এটা। কিন্তু মনে করো যে গ্লুকোজ খেয়ে নিলাম, খাওয়ার সাথে সাথে গ্লুকোজ খুব দ্রুত ব্লাডে বেড়ে গেল, তাহলে কি হবে? এই এই স্পাইকটা অনেক শার্প হয়ে যাবে। ক্লিয়ার? এবং যদি মনে করে যে আমি 1 চামচ গ্লুকোজ খেয়েছি, তখন দেখা গেল যে হাইটটা কম হবে। দেখা গেল আমার 5 চামচ গ্লুকোজ খাইছি, এর হাইট অনেক বেড়ে যাবে। হেলদি পার্সেন্টের কথা বলছি আমরা, এটা ডায়াবেটিক পার্সন নয়। ডায়াবেটিস হয়তো কিছুই হবে না, কারণ ইনসুলিন না থাকলে বের হবে কি করতে, সেটা তো আসছে না। আমরা হেলদি পার্সনের কথা বলছি। এই জন্য বলছে যে আমরা কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি অফ ফুড। কোয়ালিটি মানে কি, আমরা কি ধরনের খাবার খাচ্ছি, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাচ্ছি নাকি সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছি। গ্লুকোজ খালি খুব দ্রুত বাড়বে, আবার পরিমাণ বেশি হলে আরো বড় হাইট হবে, আর যদি পরিমাণ কম থাকে বেশি বড় হাইট হবে না। কিন্তু আমরা যদি খুব কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই, যেমন ভাত খেলাম, ভাতের চেয়ে আরো কমপ্লেক্স আছে, মানে বেগুনের মধ্যে হয়তো পটলের মধ্যে একটু সুগার থাকতে পারে, যদি খাই আমরা, তাহলে এটা অ্যাকর্ডিংলি এটার চেহারা হবে, এই স্পাইকের চেহারা, হাইট এবং এটা এরকম হবে আর কি। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, different pathological mechanism result in hyperglycemia. That is, and it is the biochemical hormone of diabetes. Hyperglycemia is a biochemical hormone of the hyperglycemia, the high diabetes. Hyperglycemia মানে persist করলে সেটা diabetes. It is the biochemical hormones of diabetes mellitus. Environmental factors trigger the diabetogenic process in a genetically susceptible person. Impaired beta cell function, insulin, that is insulin deficiency, or efficient insulin action, insulin resistance, are the central mechanism of hyperglycemia. The complication of diabetic state are most likely secondary to hyperglycemia. এখন আমরা বলি যে মেন যেটা মেন ডায়াবেটিস mellitus যেটা টাইপ 2, যেটা টাইপ 2, যেটা দুটো উইং, মেন দুটো উইং হচ্ছে, একটা উইং ডান দিকে, একটা বাম দিকে। একটা হচ্ছে যে জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক্যালি মানে জেনেটিক্যালি ডিস্টার্ব, অর্থাৎ জেনেটিক প্রবলেম, অ্যাজ ওয়েল অ্যাজ এনভায়রনমেন্টাল। একটা হচ্ছে কি ইনসুলিন সেক্রেশন কম হচ্ছে, আর অথবা ইনসুলিন যেটা কাজ করছে সেটা, ইনসুলিন যেটা বের হচ্ছে সেটা কম কাজ করছে, অথবা দুটোই। তাহলে ইনসুলিনের সেক্রেটরি ডিফেক্ট, ইনসুলিন অ্যাকশনের ডিফেক্ট, ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন সেক্রেশন, ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন অ্যাকশন, এই দুটাই মেন উইক টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস মেন কারণ। এর সাথে আরো অনেকগুলো ছোট ছোট কারণ আছে, এগুলো আমরা আস্তে আস্তে বলবো। এটা তাহলে impaired beta cell function, the insulin deficiency and or inefficient action, that the insulin resistance are the central mechanism of hyperglycemia. The complication in diabetic state are most likely secondary to hyperglycemia. এবার একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটা বলছে কি, মানে পাথওয়ে ডেভেলপমেন্ট অফ ডায়াবেটিস। একটা হচ্ছে হেলদি পিপল মানে অ্যাপারেন্টলি হেলদি, জেনেটিক তার ডিফেক্ট আছে, তাহলে বলছে জেনেটিক সাস্টেনেবিলিটি। তারপরে একটা এনভায়রনমেন্টাল অ্যাসাল্ট। এনভায়রনমেন্টটা কি? ইনসাল্ট, যেটা এনভায়রনমেন্ট সিনেমা কি, সে ফিজিক্যালি অনেক বেশি খাওয়া দাওয়া করে, তারপরে সে ওবেসিটি আছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি আছে, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইনসাল্ট। এনভায়রনমেন্টাল, আমি অনেক খাই কিন্তু এক্সারসাইজ করি না, আমার ওবেসিটি, মানে ওজন অনেক বেশি, এই জিনিসগুলো যখন জেনেটিক্যালি সাসটেনেবল পার্সনের উপরে যোগ হয়, তখন তার ব্লাড সুগার বেড়ে যায়। তারপরে কি হচ্ছে, সেখান থেকে হচ্ছে ডায়াবেটোজেনেসিস। তারপরে হচ্ছে কি, ডায়াবেটোজেনেসিস হচ্ছে কি, ইম্পেয়ারমেন্ট অফ ইনসুলিন সেক্রেশন এন্ড অর ইনসুলিন অ্যাকশন। সেখান থেকে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, তার ফলোড বাই কমপ্লিকেশন। কমপ্লিকেশন মেইনলি ডিউ টু হাইপারগ্লাইসেমিয়া, মেইনলি। এবার হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ফর টাইপ 1 ডায়াবেটিস। রিস্ক ফ্যাক্টর গুলো খুব ইম্পর্টেন্ট, টাইপ 1 আর টাইপ 2 একটু মনে রাখতে হবে আমাদেরকে। প্রথমে হচ্ছে কি, মডিফাই
মডিফাইবল এন্ড নন মডিফাইবল। মডিফাইবল মানে হচ্ছে কি, একটা ইমিউনোলজিক্যাল, হ্যাঁ, আরটা হচ্ছে কি ভাইরাস। ভাইরাস মানে কি, কক্সাকি ভাইরাস, তারপরে কক্সাস ভাইরাস বি, রোটা ভাইরাস, মামস ভাইরাস, ঠিক আছে, তারপর সাইটোমেগালি ভাইরাস, এই ধরনের ভাইরাস ইনফেকশন এটাকে ট্রিগার করে। তারপর হচ্ছে স্ট্রেস, এগুলো হচ্ছে মডিফাইবল। একটা হচ্ছে স্ট্রেস, ইমিউনোলজিক্যাল ভাইরাসেস এন্ড হচ্ছে ডায়েটারি, কাউজ মিল্ক, স্মোকড এন্ড কিউরড মিট এন্ড কফি, গ্লুটেন, এই ধরনের খাবার, এগুলো হচ্ছে মডিফাইবল। এটা আমাদের মুখস্থ করতে হবে এটা। আরটা হচ্ছে নন মডিফাইবল, যেটা আমাদের চেঞ্জ করার সুযোগ নেই, সেটা জেনেটিক। এটা হচ্ছে টাইপ 1। এবার আসছে টাইপ 2 এর। ওভারওয়েট, ওবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এটা হচ্ছে মডিফাইবল। ওভারওয়েট অর ওবেসিটি, ওভারওয়েট ওবেসিটি কাকে বলে জানো? ওভারওয়েট কাকে বলে, ওবেসিটি কাকে বলে? হ্যাঁ, স্যার বিএমআই যদি মোর দেন 25, মোর দেন 25 যদি হয়, হুম। তাহলে স্যার একজন বলো, ওবেসিটি কাকে বলে? ক্লাস করি। স্যার বিএমআই যদি Class- ওভারওয়েট আর ওবেসিটি কাকে বলে? ওভারওয়েট কাকে বলে? হুম। স্যার ওভারওয়েট হচ্ছে বিএমআই 25 থেকে 29.9, হুম। আর ওবেসিটি হচ্ছে বিএমআই গ্রেটার ইকুয়াল টু 30 থেকে হচ্ছে হ্যাঁ, 30 কিংবা তার বেশি হলে সেটা তো ওবেসিটি। ওবেসিটি আর তার নিচে যদি যদি হয় তাহলে এটা ওভারওয়েট। ভেরি গুড। তারপর হচ্ছে কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, দেন প্রেগন্যান্সি, intrauterine or early childhood malnutrition, stress, smoking, এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। আরটা হচ্ছে নন মডিফায়ার, হচ্ছে জেনেটিক্স এন্ড এইজিং। বয়স ইটসেলফ একটা, যত বয়স বাড়বে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। আর একটা জেনেটিক সাসেপ্টিবিলিটি। এবার আছে কি আচ্ছা, pathogenesis of type 1 diabetes mellitus. Absolute insulin deficiency is the main defect. Hyperglycemia starts abruptly if not treated with insulin. An acute complication like DKA, diabetes ketoacidosis, cost a life within a very short time, within days. সে মারা যেতে পারে। যখন ইনসুলিন আবিষ্কার হয়নি তখন টাইপ 1 ডায়াবেটিস মানেই ডেথ নিশ্চিত, এখানে বাঁচার সুযোগ নেই কোনো। কারণ ইনসুলিন ইজ ভেরি ভেরি এসেনশিয়াল হরমোন, ইনসুলিন ছাড়া বডি চলতে পারে না। কয়েকদিন মাত্র মানে বাঁচতে পারবে যদি ইনসুলিন না থাকে। The insulin deficiency is present at the time of clinical onset of disease and throughout the entire course. পুরো সময়টাতে ইনসুলিন থাকবে না। Though some residual beta cell function may be seen and transient period of remission can occur, producing the so-called honeymoon phase of the diabetes phase of disease. Honeymoon phase এরকম যে একটা পেশেন্ট, একটা ছোট্ট বাচ্চা, যেখান থেকে শব্দ আসবে বন্ধ রাখতে হবে, মিউট করে রাখতে হবে, শব্দ আসতে কোনো এর থেকে একটু প্লিজ বন্ধ রাখতে হবে। হ্যানিমুন ফেজ থেকে একটা ছোট্ট বাচ্চার হঠাৎ করে তার বডিতে একটা ইনফেকশন হয়ে গেল, ইউটিআই হোক, যে কোনো একটা ইনফেকশন হলো। ইনফেকশন হয়ে সে কি হলো, হঠাৎ করে ডিকে নিয়ে চলে আসলো। একটা ইনফেকশন হওয়ার ফলট বাই ডিকে নিয়ে চলে আসলো, ঠিক আছে। তারপরে তাকে আমরা ডিকে ট্রিটমেন্ট করলাম, ইনফেকশন ভালো হয়ে গেল। এখন গেল পেশেন্ট অলরাইট, পেশেন্টের কোনো ব্লাড সুগার হাই নেই, নর্মাল ব্লাড সুগার। তারপরে হয়তো কয়েকদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ বা পরে দেখা গেল তার টাইপ 1 ডায়াবেটিস হয়ে গেল। এই যে পিরিয়ডটা এই পিরিয়ডকে বলা হয় হানিমুন পিরিয়ড। এর মেকানিজমটা যে একটু আমরা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে একটা পেশেন্টের, একটা বাচ্চার রেসিডুয়াল কিছু একেবারে ইনসুলিন নীল হয়ে যায় নাই,
একেবারে ইনসুলিন নিউট্রালাইজেশন কিছু রেসিডুয়াল ইনসুলিন বিটা সেল আছে। সেই অবস্থায় যদি বডির কোনো ইনফেকশন হয়, ইনফেকশন মানে কি কাউন্টার রেগুলেটরি হরমোন বেড়ে যায়। তো কাউন্টার রেগুলেটরি হরমোন অ্যাড্রিনালিন নরড্রিনালিন সব সব হরমোন বেড়ে যায়। তো এই যখন বেড়ে যায় তখন যতটুকু ইনসুলিন তৈরি হচ্ছিল সেটা কাজ করতে পারে না, তখন অলমোস্ট ইনসুলিন থাকলেও বডি ইনসুলিন অ্যাকশন শূন্য হয়ে যায়, ইনসুলিন কোনো অ্যাকশন নাই। ইনসুলিন যদি অ্যাকশন না তার কি হবে, তখন ডিকে হয়ে যাবে। তখন তো ডিকে হয়ে গেল, ডিকে চিকিৎসা করলাম, ইনফেকশনের চিকিৎসা করলাম। যখন ইনফেকশন চিকিৎসা করলাম তখন কাউন্টার রেগুলেটরি হরমোনের লেভেল কমে গেল, তখন ওই যে রেসিডুয়াল হরমোন থাকলো ওই হরমোন দিয়ে সে ব্লাড সুগার মেনটেন হচ্ছে, তার মানে তখন সে ভালো হয়ে গেল, মনে হচ্ছে তারা ডায়াবেটিস নাই। ক্লিয়ার? অর্থাৎ অর্থাৎ যখন ওই সময় মানে ডেকে নিয়ে এসলো উইথ ইনফেকশন, তখন তাকে বলা হলো যে বাচ্চার তো টাইপ 1 ডায়াবেটিস হয়ে গেছে। টাইপ 1 ডায়াবেটিস তার মানে সারা জীবন তাকে ইনসুলিন নিতে হবে। কিন্তু যখন কিউর হয়ে গেল, কিউর হয়ে ইনফেকশন কন্ট্রোল হয়ে গেল, তখন দেখা যাবে তার বডির ওন ইনসুলিন যেটা রেসিডুয়াল ইনসুলিন সেটা তার ব্লাড সুগার মেনটেন হচ্ছে। তখন বাপ মার ফিলিংসটা কেমন হবে? তা বাপ মা মনে করবে আমার ছেলে তো ভালো হয়ে গেছে, তাই তো? তো এই সময়টাতে একটা হানিমুন পিরিয়ডের সাথে তুলনা করা হয়েছে। ইট ইজ সো প্লিজেন্ট দ্যাট হানিমুন পিরিয়ডটা কেমন, মানুষের হানিমুন পিরিয়ডটা কেমন, খুব প্লিজেন্ট একটা সময়, খুবই সুন্দর একটা সময়। হানিমুন তোর বিয়ে করার পর যখন ওয়াইফকে নিয়ে একটা ঘুরতে যাই, একটা খুবই প্লিজেন্ট একটা টাইম। তো এই সময়টা খুবই আনন্দ। তার মার জন্য তার বাচ্চা বলা হয় যে আপনার বাচ্চার তো টাইপ 1 ডায়াবেটিস, সারা জীবন ইনসুলিন নিতে হবে। দেখা গেল সে ভালো হয়ে গেল। এই সময়টা সাথে দেখা যায় মায়ের হানিমুন, মায়ের কাছে এত ভালো লাগার বিষয়টা এটা। কিন্তু কয়দিন পরে যখন ওই রেসিডুয়াল হরমোন তার থাকবে না বেশি দিন, তারপর দেখা গেল যে এখন পার্মানেন্ট টাইপ 1 ডায়াবেটিস নিয়ে চলে আসলো। ক্লিয়ার? এই হানিমুন ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, the decrease in insulin secretory capacity is due to actual loss of the beta cell mass. The immunological mechanism of beta cell destruction is initiated and maintained by interplay of genetic as well as environmental factors. The precise nature of the genetic influence in pathogenesis of type 1 diabetes is still unclear. Monozygotic twins affect 20 to 50% of type 2 diabetes. The risk of siblings of diabetic patient is only 6 to 10%. অর্থাৎ এটা জেনেটিক ইনফ্লুয়েন্সটা টাইপ 1 ডায়াবেটিসে লেস, মানে কম। টাইপ 2 জিনের ইনফ্লুয়েন্স অনেক বেশি টাইপ 1 এর চেয়ে। এখানে কিন্তু সিবলিংস only 6 to 10%. The offspring of women with type 1 diabetes have lower risk of diabetes, only 2%. দেন offspring of বাবার যদি ইয়ে হয় তার ছেলের বাচ্চা যখন ডায়াবেটিস হওয়ার টাইপ 1 সম্ভাবনা তত বেশি, যে মা ডায়াবেটিস হয় তার তুলনায়, টাইপ 1 ডায়াবেটিস যদি হয়। HLA DR3 and DR4 are associated with 3 to 5-fold increase in risk of type 1 diabetes. HLA, B8 and B50 also show similar association. Increasingly, HLA, B8 and DR3 are associated with the persistence of islet cell antibodies, ICM. Whereas DLA, B15, এটা আমাদের এত বেশি বোঝার দরকার নাই, যেটা মনে রাখলে হবে, এটুকু মনে রাখা দরকার যে জেনেটিক ইনফ্লুয়েন্স টাইপ 2 তুলনায় টাইপ 1 এ কম। বাবা মার দুইজনের ডায়াবেটিস থাকে, তাহলে ছেলেদের ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস যতটুকু হবে, বাবা মার ডায়াবেটিস থাকলে টাইপ 2 ডায়াবেটিস তার অনেক বেশি হবে। অর্থাৎ জেনেটিক ইনফ্লুয়েন্স অনেক বেশি। আর একটা HLA লিঙ্ক, এটা টাইপ 1 এ কম, টাইপ 2 তে বেশি। এবার হচ্ছে প্যাথোজেনেসিস। এই যে আমার ছবি দেখছি, ছবিগুলো আরো ক্লিয়ার করে দেখতে পাবো। এখানে একটা হচ্ছে জেনেটিক সাসেপ্টিবিলিটি লিঙ্ক, তারপর খালি এনভায়রনমেন্ট যোগ হয়ে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, তারপর সাইটোটক্সিন লিম্ফোসাইট, অটো অ্যান্টিবডি এন্ড প্রোগ্রেসিভ বিটা সেল ডিস্ট্রাকশন। এটা মোটামুটি একটা ছোট্ট মেকানিজম। অ্যাবসলিউট ল্যাক অফ ইনসুলিন, হাইপারগ্লাইসেমিয়া, আদার মেটাবলিক অ্যাবনরমালিটিস। এবার টাইপ 2 diabetes. Type 2 diabetes mellitus is heterogeneous disorder. Hyperglycemia is not only result of defective insulin action, but also
contributed by progressive beta cell destruction leading to diminished insulin release. The impact of two defects, sensitivity and release of insulin, varies from person to person and same person at same time. So one group of patients may exhibit severe insulin impairment of insulin release and normal sensitivity. Other group patients demonstrate aggregated insulin release mostly in the early phase of disease. তার মানে কি এটা দুটো উইং আসতে বললাম, যে একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, একটা ইনসুলিন সেক্রেশন। কোথাও ইনসুলিন সেক্রেশন অনেক কম, রেজিস্ট্যান্স মোটামুটি আছে, খুব খারাপ নয়। আবার কারো ইনসুলিন সেক্রেশন ভালো আছে কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। T2DM is a polygenic multigenic disorder, multigenic disorder. The exact interaction of genetic and environment during the development is unclear. Monozygotes have the 62%, এটা ওখানে অনেক কম, এখানে অনেক বেশি। তার মানে কি জেনেটিক ইনফ্লুয়েন্স অনেক বেশি টাইপ 2 তে। The risk of type 2 diabetes is sibling demonstrated 10 to 33%, ওখানে যেমন 5 to 6% ছিল, এখানে হচ্ছে 10 to 33%. Conjugal has more chance of type 2 diabetes than offspring of single parent, মানে দুইজনের যদি ডায়াবেটিস থাকে তাহলে তাদের বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অলমোস্ট অনেক বেশি আর কি, অনেক অলমোস্ট 100% বলা যায়। দেন সিঙ্গেল প্যারেন্টস, একজন যদি ডায়াবেটিস হয় তার তুলনায়। Offspring of women of type 2 diabetes have 2 to 3 greater risk of developing diabetes than the offspring of men. মানে মায়ের ডায়াবেটিস যদি থাকে, তার বাপের ডায়াবেটিস তুলনায় মায়ের ডায়াবেটিস যদি থাকে, তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাচ্চাদের অনেক বেশি। এটা যে ন্যাচারাল হিস্ট্রি স্টার্টস বাই breakdown of healthy status of the genetically substituted individuals. Earliest abnormality is insulin resistance without any glucose intolerance. প্রথমে কি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এই যে এই ছবিটা যদি দেখি আমরা, এই যে এখানে এই ছবিটা ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে একটা ফ্যাক্টর বলে কি জেনেটিক সাসটেইনেবিলিটি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তারপরে কি ইনসুলিন সেক্রেশন, প্রথমে কিন্তু ইনসুলিন সেক্রেশন বেশি থাকছে, কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটি ইজ লেস দ্যান ইনসুলিন রেজিস্ট্যান্স। আরটা হচ্ছে ইনসুলিন সেক্রেশন কমে যাচ্ছে, ইনসুলিন রিলিজও কমে যাচ্ছে, তাহলে আইএফজি আইজিটি। তারপরে তারপর সেখান থেকে যখন আরো কমে যাচ্ছে তখন ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তারপরে সিমটোমেটিক, সিমটোমেটিক এবং ডায়াবেটিস মেলাইটাস। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ব্লাডে আর্লি স্টেজে, আর্লি টাইপ 2 ডায়াবেটিস প্রথমে কি হয়, ইনসুলিন লেভেল বেশি থাকার পরেও ডায়াবেটিস হতে পারে। এই জিনিসটা ক্লিয়ার কি রাখে আমার কাছে? ইয়েস স্যার। যে প্রথমে দেখি ইনসুলিন লেভেল বেশি থাকতে পারে, যারা একটু অবেস পারসন তাদের ইনসুলিন বেশি থাকতে পারে, তারপরে কিন্তু রেজিস্ট্যান্সের কারণে ব্লাড সুগার সমস্যা হচ্ছে। তারপরে ইনসুলিন আস্তে আস্তে যখন ইনসুলিন কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স তো বেড়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে সে বর্ডার লাইন থেকে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তারপরে সিমটোমেটিক। এই যে এখানে এই ছবিটা দেখি আমরা, এই দেখো 10 বছর আগের থেকে ডায়াবেটিস হওয়ার 10 বছর আগের থেকে সমস্যা শুরু হচ্ছে। 10 বছর আগের থেকে আমাদের কি হচ্ছে, যে এটা ইনসুলিন সেন্সিটিভিটি কমতেছে আর কি, ইনসুলিন সেন্সিটিভিটি মানে কমতেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তেছে এবং বিটা সেলের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, বিটা সেলের ক্ষমতা কমে যাচ্ছে। এই যে দেখাচ্ছে এটা আস্তে আস্তে কমতেছে, এটা কমতেছে একটা জায়গায়, যে একটা লিমিট যখন ক্রস করে যাচ্ছে তখন ব্লাড সুগার, এবং তারপরে আস্তে আস্তে ব্লাড সুগার বাড়তে শুরু করতেছে। এই যে এবং এই প্রসেসটা বাচ্চা ডায়াবেটিস হওয়ার পরে 10 বছর আগের থেকে শুরু হচ্ছে আর কি। এই ছবিটা এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে বেজাল ইনসুলিন সেক্রেশন। Early stage of basal insulin secretion is usually normal in non-obese and high is obese type 2 patient. মানে কি obese মানে কি, ইনসুলিন obesity মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেশি থাকে,
আমরা চারটায় নামাজ পড়বো, হ্যাঁ? নামাজ পড়ার জন্য 10 মিনিট ব্রেক থাকবে, ঠিক আছে? আচ্ছা, the basal in secretion, the early stage, the basal in secretion is usually normal in non-obese and high in obese person, a type 2 diabetes patient. In late cases, due to progressive failure of the beta cells, the basal insulin secretion becomes low or normal. পোস্ট মিল, এটা বেজাল ইনসুলিন কি হচ্ছে এখন, পোস্ট মিল যেটা বোলাস ইনসুলিন কি ঘটছে, ফার্স্ট পেজ ইনসুলিন অ্যাবসেন্ট ফ্রম আর্লি স্টেজ। প্রথমে ফার্স্ট পেজ যেটা, ফার্স্ট পেজ আর কি ব্লাড সুগার মানে খাওয়ার পর যে ব্লাড সুগার স্পাইক যেটা বেড়ে যায় ইনসুলিন লেভেলটা, সেটা অলমোস্ট অ্যাবসেন্ট থাকে, হ্যাঁ, খাওয়ার পরে। ইন সেকেন্ড ফেজ মে বি সরি ফার্স্ট পেজ, হ্যাঁ থাকে, এবং সেকেন্ড পেজ যেটা মে বি হাই অর নর্মাল in early stage but become low in later. তাহলে এখানে কি হচ্ছে যে বেজাল ইনসুলিন কি করতেছে, যে early stage diabetes কি বেজাল ইনসুলিন secretion is usually normal in non-obese and high in obese type 2 diabetic patient. Late cases, due to progressive failure of the beta cells, the basal insulin secretion become low or normal. Low normal. Post-meal insulin secretion. First phase is absent from very early stage. That is from the pre-diabetic stage, the first is absent, and second phase মানে কি sustained phase যেটা, হ্যাঁ, যেটা almost 2 ঘন্টা persist করে, এটা বলা হচ্ছে second phase may be high or normal in early stage but becomes low later. এবার হচ্ছে বিটা সেল ফেলিওর। Beta cell failure, progressive beta cell failure starts as a very early process of diabetes. Progressive beta cell failure starts as a very early process of the diabetes of type 2 diabetes mellitus and is much advanced by the time the individual progresses from normal glucose tolerance to IGF state. There যখন IGF হয়ে যাচ্ছে তখন 50% decline in beta cell mass, ঠিক আছে? beta cell mass to 50% কমে যায়, আর যখন a person in IGT stage already lost 80% of beta cell function, so significant loss of cell mass and function long before the type 2 diabetes. তার মানে কি আমরা দেখলাম যেখানে যখন টাইপ 2 ডায়াবেটিসে যখন আইজিএফ হচ্ছে তখন দেখা যাবে যখন আইজিএফ হচ্ছে তখন তার অলমোস্ট 50% বিটা সেল ফাংশন লস্ট, অর্থাৎ ম্যাস কমে গেছে। আর যখন আইজিটি হচ্ছে তখন দেখা যাচ্ছে 80% বিটা সেল ফাংশন লস্ট, হ্যাঁ। তার মানে কি তখন ডায়াবেটিস সো সিগনিফিক্যান্ট লস এর ম্যাস এর ফাংশন লং বিফোর ডায়াবেটিস হওয়ার আগেই বিটা সেল অলমোস্ট 80% তাদের ফাংশন লস করে। Advancing age, genetic factor, insulin resistance, বলছে কি insulin resistance causes beta cell failure to by continuous hypersecretion of insulin and amyloid polypeptide and direct beta cell impairment. তাহলে কি একটা এই বিটা সেল ফেলিওরের কারণ কি কি আসছে, একটা অ্যাডভান্সিং এজ, বয়স যত বাড়বে সব অর্গানেই ফেল হয়, বয়স যখন বাড়বে সব অর্গানের কিছু ডিসফাংশন হয় এবং বয়সের সাথে বিটা সেলও হয়। আর একটা জেনেটিক ফ্যাক্টর একটা কারণ, আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তখন ওভার ইউজ বিটা সেলের উপর অনেক প্রেশার পড়ে, বিটা সেলের উপর যত প্রেশার পড়ে তত বিটা সেল কাজ করার ক্ষমতা কমে যায়। তারপরে cause a beta cell failure by continuous hypersecretion of insulin and amyloid polypeptide deposition and direct beta cell impairment. এটা হচ্ছে গ্লুকোটক্সিটি, chronically elevated blood glucose levels impaired beta cell function. গ্লুকোটক্সিটি মানে কি, একটা হাই ব্লাড সুগার লেভেলে যদি বিটা সেল এক্সপোজ থাকে তাহলে বিটা সেল ফাংশন কমে যায়। বিটা সেল ডিপ হয়ে যায়,
বিটা সেল ডিপ হয়ে যায়, তার আর কাজ করে রেসপন্ড করার ক্ষমতা থাকে না আর কি। আর হচ্ছে লাইপোটক্সিটি, elevated plasma free fatty acid level and deposition of fat in the beta cell impair insulin secretion. মানে কি গ্লুকোটক্সিসিটি যখন হাই ব্লাড সুগার, যখন ব্লাড সুগার লেভেল অনেক হাই থাকে, দ্যাট ইজ ফাস্টিং ব্লাড সুগার যখন 16-17 দিকে না থাকে, 16.7 এর উপরে উঠে যায়, তখন কি হয় সেই স্টেজ কেবল হয় এটা একটা ক্যাটাবলিক স্টেট। এই ক্যাটাবলিক এই স্টেজটা অনেক লম্বা সময় পারসিস্ট করে, তাহলে কি হয় বিটা সেলের উপর চাপ থাকে এবং বিটা সেল বিকামস ইনঅ্যাক্টিভ, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এবং যখন তখন মানে কি বিটা সেল কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তখন ইনসুলিন তৈরি অলমোস্ট বন্ধ হয়ে যায়। তখন কি হয়, তখন ব্লাড সুগার মানে সেলের মধ্যে গ্লুকোজ ঢুকতে পারে না। যখন সেলে গ্লুকোজ ঢুকতে পারে না, তখন কি হয়, কারণ বডি তো আর থেমে থাকবে না, বডি চেষ্টা করতে থাকবে নিজেকে সার্ভাইভ করে বেঁচে থাকার জন্য। তখন কি হবে, ফ্যাট সেল ভাঙতে থাকে। তো ফ্যাট সেল যখন ভাঙতে থাকে, তখন প্রচুর পরিমাণ ফ্রি ফ্যাটি অ্যাসিড, যেটার কারণে কিন্তু এই অ্যাসিডিটি বেড়ে যায়, যেটা হচ্ছে ডিকে যেটা বলি আমরা। এই ফ্যাটি অ্যাসিড থেকেই তো কেটন বডি তৈরি হয়। তো এই ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেলটা অনেক বেড়ে যায় ব্লাডে। এটা কি বলা হচ্ছে কি এই ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়, এটাই কি করে ইনসুলিন পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ায় দেয় এবং বিটা সেলকে কাজ করার ক্ষমতা করে দেয়। মানে গ্লুকোটক্সিসিটি ইজ ফলোড বাই লাইপোটক্সিসিটি। ক্লিয়ার? গ্লুকোটক্সিসিটি কাকে বলতেছি আমরা? ব্লাড সুগার অনেক বেশি বেড়ে যায় যখন ফাস্টেড ব্লাড সুগার যখন 16.7 উঠে যায়, উপরে উঠে যায়, সেটা বলা হচ্ছে একটা ক্যাটাবলিক স্টেট বডির। হ্যাঁ, বডির ক্যাটাবলিক হওয়া, তখন ফ্যাট সেল ভাঙতে থাকে, কারণ তখন গ্লুকোজ আর ব্যবহারই হচ্ছে না, করতে পারছে না বডি, কারণ তার ইনসুলিন নেই। এবং এই হাই লেভেল গ্লুকোজ বিটা সেলকে ডিপ্রেস করে, তাকে বলে গ্লুকোটক্সিক স্টেট। এবং এই স্টেজে যখন আসে, তখন কি হয়, বডি নিজেকে বাঁচানোর বেঁচে থাকার জন্য ফ্যাট সেল ভাঙতে থাকে, ফ্যাট থেকে এনার্জি আসা শুরু করে, ফ্যাট সেল অনেক ভেঙে যায় ফ্রি ফ্যাটি অ্যাসিড, এবং এই ফ্রিটা এত বেড়ে যায় এবং সেই স্টেজকে বলা হয় লাইপোটক্সিক স্টেট। এই লাইপোটক্সিক কি করে, পেরিফেরাল লেভেলে ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বাড়ায় দেয় এবং বিটা সেলকে আরো ডিসফাংশন করে দেয়। তার মানে এটা একটা ভিশিয়াস সাইকেল তৈরি করে, একটা দুষ্ট চক্র তৈরি করে। এবং এই করে যখন হয়, তখন বিটা সেল কাজ করার ক্ষমতা অনেক কমে যায়। আর হচ্ছে ডিএলপি ডেফিসিয়েন্সি। ডিএলপি নিয়ে আমি কথা বলবো, ডিএলপি নিয়ে কথা বলবো। ডিএলপি অনেক কিছু বলার আছে, যে এটা হ্যাঁ গ্লুকোজ লাইক পলিপেপটাইড, যেটা সরি এটা এই জিএলপি 1টা আসলে কি, ঠিক আছে, এটা আমরা কথা বলবো। আমরা একটা নামাজ পড়ে নিই, ঠিক আছে? 10 মিনিট ব্রেক, আমরা নামাজ পড়ে 10 মিনিট পর শুরু করবো ক্লাস।